আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ সুন্দর আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে কবি সতেন্দ্রনাথ দত্ত রচিত ঝর্ণার গান কবিতাটির মূল ভাব, কবি পরিচিতি, বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা ঝর্ণার গান কবিতাটি সহজ সরল ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে বুঝে পড়েছি। কবিতাটি যদি তোমরা ভালো করে পড়ো, বহু নির্বাচনী বলো, সৃজনশীল বলো, কোনো প্রশ্নের উত্তর দেয়াই কিন্তু কঠিন হবে না। কবি পরিচিতি জেনে নেই প্রথমেই। 1882 খ্রিস্টাব্দে কলকাতার কাছাকাছি নিমতা গ্রামে কবি সতেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। কলকাতায় না, কিন্তু সরাসরি কলকাতার কাছাকাছি গ্রামের নাম ছিল নিমতা। সেই গ্রামে জন্মগ্রহণ করেন কবি সতেন্দ্রনাথ দত্ত 1882। খেয়াল রাখা খুব সহজ, 1, 2 মাঝখানে 2টা 8, এটা হচ্ছে সতেন্দ্রনাথ দত্তর জন্মসন। সতেন্দ্রনাথ বিএ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন, বিএ পাশ করেছেন আর কি। ছাত্রজীবন থেকেই তিনি কাব্যচর্চা করতেন। কাব্যচর্চা মানে লেখালেখি করতেন। দর্শন, বিজ্ঞান, ইতিহাস, ভাষা, ধর্ম ইত্যাদি বিচিত্র বিষয়ের তিনি অনুরাগী ছিলেন। এই দর্শন, বিজ্ঞান এই সব বিষয়ে তার খুব শখের বিষয় ছিল। সবিতা, সন্ধিক্ষণ, বেণু ও বীণা, হোমশিখা, কুহু ও কেকা, অভ্র আবির প্রভৃতি তার মৌলিক কাব্য। এই যে বইগুলোর নাম, এগুলো হচ্ছে মৌলিক কাব্য, মানে আসল বই আর কি। তার এগুলো অনুবাদ না, তার নিজের লেখা বই। তার অনুবাদ কাব্যগুলোর মধ্যে রয়েছে তীর্থরেণু, তীর্থসলিল, ফুলের ফসল ইত্যাদি, মানে এগুলো তিনি অনুবাদ করেছেন, অন্য ভাষা থেকে আমাদের ভাষায় নিয়ে এসেছেন। বিবিধ উপনিষদ ও কবির নানক প্রমুখের রচনা এবং আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি, ফরাসি ভাষার অনেক উৎকৃষ্ট কবিতা ও গদ্য রচনা তিনি বাংলায় অনুবাদ করেন। এই যে তিনি অনুবাদ করেছেন এই সমস্ত, সেখানে এই ভাষার কবিতা এবং গল্প রয়েছে। ছন্দ নির্মাণে তিনি অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন। তার ছন্দের যে মিল, কবিতার যে ছন্দের মিল, আমরা ছোটবেলা পড়েছি না, ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, সেটা কিন্তু এই ছন্দেই রচিত ছন্দ। এজন্য তিনি ছন্দের জাদুকর বলে পরিচিত হন। বলছেন এই যে এই ছন্দের এমন মিলের জন্যই তিনি ছন্দের জাদুকর নামে পরিচিত। 1922 খ্রিস্টাব্দে মাত্র 40 বছর বয়সে তিনি পরলোক গমন করেন। এখানে দেখো 82, এখানে যে 22, এই 1922 সালে মাত্র 40 বছর বয়সে তিনি দুনিয়া ত্যাগ করে যান। এবার আমরা পাঠ পরিচিতি পড়ব। পাঠ পরিচিতি হচ্ছে কবিতা যে পড়েছিলাম সেই কবিতারই মূল ভাব। সতেন্দ্রনাথ দত্তের ঝর্ণার গান কবিতাটি কবির বিদায় আরতি কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। কবিতাটিতে অদ্ভুত ধ্বনি ব্যঞ্জনায় প্রকাশিত হয়েছে অপূর্ব ভাব। চঞ্চল পা পুলকিত গীতিময় স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন। নির্জন দুপুরে পাখির ডাকও শোনা যায় না, এমন নির্জন চারিদিক। পাহাড় যেন দৈত্যের মতো ঘাড় ঘুরিয়ে ভয় দেখায়, মানে এমন নির্জনতায় পাহাড় যেন দৈত্য হয়ে যায়। এত কিছুর মধ্যেও ঝর্ণার চঞ্চল ও আনন্দময় পদধ্বনিতে পর্বত থেকে নেমে আসে সাদা জলরাশির ধারা। চমৎকার এর ধ্বনি মাধুর্য ও বর্ণবৈভব। এই জলধারার যে সৌন্দর্য এবং অমীয় স্বাদ তা তুলনারহিত। গিরি থেকে পতিত এই অম্বুরাশি পাথরের বুকে আঘাত হেনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে তা সত্যি
মনোহর। যারা ঝর্ণা সত্যিকার কাছাকাছি থেকে দেখেছ তারাই শুধু নয়, যারা ঝর্ণার গান কবিতাটি ভালোভাবে পড়বে তারাও যেন ঝর্ণার সৌন্দর্য অনেকটাই উপলব্ধি করতে পারবে লেখকের এই লেখা থেকে। এত সুন্দর, এত চমৎকার, এত সুন্দর শব্দ চয়ন করে কবি কবিতাটি লিখেছেন তোমাদের জন্য। এবার আমরা বহু নির্বাচনী প্রশ্নোত্তরগুলো পড়ব। পাশে কিন্তু বোর্ডগুলো দেওয়া আছে, যে যে বোর্ডে এখান থেকে বহু নির্বাচনী প্রশ্ন পরীক্ষায় এসেছে। বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর কে? সত্যেন্দ্রনাথ দত্ত। ঢাকা বোর্ড 20, চট্টগ্রাম বোর্ড 17, দিনাজপুর বোর্ড 16-তে এসেছে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কোন ক্ষেত্রে অসাধারণ নৈপুণ্যের পরিচয় দিয়েছেন? ছন্দ নির্মাণে। এটা বরিশাল বোর্ড 16-তে আসছে। ঝর্ণা কিভাবে ধেয়ে চলে? চপল পায়। বরিশাল বোর্ড 16। চপল পায় কেবল ধাই, এ বক্তব্যে ফুটে উঠেছে ঝর্ণার গতিময়তা। কেবল ধাই, কেবল ছুটে চলা, এটা ঢাকা বোর্ড 15-তে এসেছে। ঝর্ণার গান কবিতায় পরীর গান বলতে কি বোঝায়? স্বপ্নলোকের ছবি। যশোর বোর্ড 17। ঝর্ণা নিজের পায়ে কি বাজায়? তাল বাজায়। সিলেট বোর্ড 15-তে আসছে। একলা গাই একলা ধাই, দিবস রাত সাত সকাল, এ বাক্যে ঝর্ণার কোন রূপ ফুটে উঠেছে? এই যে গতিময়তা, ওখানেও আমরা কিন্তু 4-এ দেখেছি গতিময়তা মানে চঞ্চল ঝর্ণার গতিময়তাই কিন্তু সমস্ত কবিতা জুড়ে, আর তার সৌন্দর্যবোধ আমরা লক্ষ্য করি। এটা আসছে বরিশাল বোর্ড 19-এ, চট্টগ্রাম বোর্ড 15-তে। ভয় দেখায় চোখ পাকায় কে? ঝুম পাহাড়। চট্টগ্রাম বোর্ড 19, কুমিল্লা বোর্ড 15। বিজন দেশ কুজন নাই বলতে কি বোঝানো হয়েছে? নীরব পরিবেশ। এটা যশোর বোর্ড 20-এ আসছে। ঝর্ণার গান কবিতায় কার সৌন্দর্য তুলনা রহিত? জলধারার মানে ঝর্ণার। বরিশাল বোর্ড 20। চলার পথে ঝর্ণা কার বোল সাধে? বুলবুলির। এখানে রাজশাহী বোর্ড 19, দিনাজপুর বোর্ড 17, ঢাকা বোর্ড 15-তে আসছে। শালিক সুখ বুলায় মুখ কোথায়? থল ঝাঁঝিতে। ময়মনসিংহ বোর্ড 20-এ আসছে এটা। ঝর্ণার গান কবিতায় কোন পাখি ঝর্ণায় মুখ বুলায়? শালিক এবং সুখ পাখি। সিলেট বোর্ড 17। কবির কল্পনা অনুযায়ী কোন পাখি চাঁদের আলো পান করে? চকর। রাজশাহী বোর্ড 24। ঝর্ণার গান কবিতায় বর্ণিত ফটিক জল কি? পাখি। ফটিক জল হচ্ছে পাখির নাম। ঢাকা বোর্ড 19 আসছে এটা। সত্যেন্দ্রনাথ দত্ত ঝর্ণার গান গেয়েছেন কেন? অতুলনীয় এর সৌন্দর্য তাই। এটা আসছে কুমিল্লা বোর্ড 16-তে। ঝর্ণার গান কবিতায় অচল ঠাঁট বলতে বোঝানো হয়েছে শিলা। এটা কুমিল্লা বোর্ড 20-এ আসছে। কবি সত্যেন্দ্রনাথ দত্ত কত বছর বয়সে মারা যান? 40 বছর বয়সে। বরিশাল বোর্ড 15। ঝর্ণার মন কেমন? দোদুল। ঝর্ণা কোন ফুলের নূপুর পরে? টগর। ঝর্ণার গান কবিতায় কে ঘুমায়? বন ঘুমায়। ঝর্ণার গান কবিতাটির শেষ শব্দটি কি? দিক বিদিক। এবার আমরা নমুনা সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। নমুনা এই জন্য যে এই উদ্দীপকগুলো সরাসরি পরীক্ষার নাও আসতে পারে, কিন্তু এই উদ্দীপকই, এরকম ভাবধারার উদ্দীপকই তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসবে, এরকম প্রশ্নই থাকবে। আরেকটা কথা বলে রাখি, গুরুত্বপূর্ণ একটি কথা, এই কবিতাটি থেকে
বোর্ডে বহু নির্বাচনী প্রশ্ন অনেক এসেছে, তোমরা দেখেছ, কিন্তু সৃজনশীল প্রশ্ন এ পর্যন্ত কোনো একটিও আসে নাই। কাজেই তোমাদের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নগুলো। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ি। নারিন্দার বৃক্ষপ্রেমী বলরাম গড়ে তোলেন হাজার রকমের বৃক্ষের সমারোহে একটা উদ্যান, যা বলধা গার্ডেন নামে পরিচিত। নিছক আনন্দ উপভোগের জন্যই তার এ উদ্যোগ। অনেকেই সেখানে এখন ভেষজ ঔষধের উপকরণ খুঁজছেন। এর আলোকে আমরা প্রশ্নগুলো দেখি। বহুদিন ধরে জমা শ্যাওলাকে কি বলে? বহুদিন ধরে জমে থাকা শ্যাওলাকে ঝাঁঝি বলে। আমরা ধাই তার আসেই, ব্যাখ্যা করো। আমরা ধাই তার আসেই বলতে সৌন্দর্য পিপাসু মানুষের মুগ্ধ দৃষ্টির আশায় ঝর্ণা নিরন্তর ছুটে চলার বিষয়টিকে বোঝানো হয়েছে। সত্যেন্দ্রনাথ দত্ত রচিত ঝর্ণার গান কবিতায় পাহাড়ের বুক চিরে ছন্দময় গতিতে নেমে আসা ঝর্ণার অপরূপ সৌন্দর্যের কথা বর্ণনা করা হয়েছে। ঝর্ণা নিজে যেমন সৌন্দর্যের আধার আকর, তেমনি সৌন্দর্য বিলিয়ে দিয়ে অন্যকেও নিজের দিকে আকৃষ্ট করতে চায় সে। বস্তুত সৌন্দর্য পিপাসু মনের মুগ্ধ দৃষ্টি লাভই ঝর্ণার মূল উদ্দেশ্য। সে প্রত্যাশা নিজেই ঝর্ণা অপূর্ব ধ্বনি মাধুর্য সৃষ্টি করে তার বয়ে চলার মধ্য দিয়ে। প্রশ্নোক্ত চরণটির দিয়ে সে বিষয়টিকেই বোঝানো হয়েছে। আসলে সৌন্দর্য পিপাসু মানুষকে মুগ্ধ করার লক্ষ্যেই ঝর্ণার বয়ে চলা বোঝাতে এই উক্তিটি কবি করেছেন। গয়ের প্রশ্ন, উদ্দীপকের সাথে ঝর্ণার সাদৃশ্যপূর্ণ দিক বুঝিয়ে লেখো। এই উদ্দীপকের সাথে ঝর্ণার মিল আছে, সেই দিকটা বুঝিয়ে লিখব আমরা এবার। ঝর্ণার গান কবিতায় ঝর্ণার কথা বলতে গিয়ে কবি প্রাকৃতিক সৌন্দর্যের রূপ তুলে ধরেছেন আমাদের সামনে, যা উদ্দীপকের বলরামের উদ্যানের সাথে সাদৃশ্যপূর্ণ। ঝর্ণার গান কবিতায় কবি অবলোকন করেছেন ঝর্ণার চমৎকার ধ্বনি মাধুর্য ও বর্ণবৈভব। এ জলধারার যে সৌন্দর্য এবং অমীয় স্বাদ তা তুলনা নেই। এই তুলনাহীন সৌন্দর্যই আলোচ্য কবিতার মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন কবি। কবি মূলত ঝর্ণার কথা বলতে গিয়ে প্রকৃতির অপার সৌন্দর্যের আবিষ্কারের চেষ্টা করেছেন। আর উদ্দীপকে বলরাম ও আলোচ্য কবিতার মাধ্যমে কবির মতোই প্রকৃতির সৌন্দর্যকে উপলব্ধি করেছেন বলরাম সৌন্দর্য প্রেমী, তাই সৌন্দর্যের সৃষ্টি করেছেন তিনি বলধা গার্ডেন। কেবল আনন্দ উপভোগের জন্যই নয়, তিনি এটি গড়ে তুললেও তা এখন ভেষজ গাছের জন্য অনেকের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঝর্ণা যেমন সৌন্দর্য প্রেমীদের খোঁজে অপার সৌন্দর্য নিয়ে দিন রাত ছুটে চলার পথে সে সবার জন্য স্বচ্ছ জলধারা বয়ে নিয়ে যায়। আর এ দিকটি উদ্দীপকের সঙ্গে আলোচ্য কবিতাকে সাদৃশ্যপূর্ণ করে তুলেছে। মূলত ঝর্ণার গান কবিতায় ঝর্ণার কথা বলতে গিয়ে কবি প্রাকৃতিক সৌন্দর্যের স্বরূপ তুলে ধরেছেন আমাদের সামনে, যা উদ্দীপকের বলরামের উদ্যোগের সাথে সাদৃশ্যপূর্ণ। আচ্ছা, প্রশ্ন নম্বর ঘ, সাদৃশ্যপূর্ণ দিকটি রচনার ঝর্ণার গান সাদৃশ্যপূর্ণ দিকটি ঝর্ণার গান কবিতার মূল সুর নয়, বিশ্লেষণ করো। উদ্দীপকের বর্ণনায় কেবল সৌন্দর্য চেতনার দিকটি উঠে আসায় তা ঝর্ণার গান কবিতার মূল সুর হয়ে উঠতে পারেনি। ঝর্ণার গান কবিতাটি ঝর্ণার অপূর্ব সৌন্দর্যকে উপস্থাপনের পাশাপাশি স্বাধীনচেতা
মনোভাব এবং গতিময়তাকেও আমাদের সামনে তুলে ধরেছেন এ কবিতায়। এ কবিতায় প্রকাশিত ঝর্ণার অপ্রতিরোধ্য গতি, প্রকৃতি আমাদেরও যেন জীবনের গতির কথা বলেছেন, আমাদের জীবনের গতিকেও যেন ঝর্ণার মতো চঞ্চল হতে বলা হয়েছে। উদ্দীপকে বৃক্ষপ্রেমী বলরামের সৌন্দর্য চেতনার দিকটি ফুটে উঠেছে ঠিকই, সৌন্দর্যের নেশায় তিনি গড়ে তুলেছেন বলদা গার্ডেন, আর এই সৌন্দর্য চেতনা উদ্দীপকে বৃক্ষপ্রেমী বলরামের সৌন্দর্য চেতনার দিকটি ফুটে উঠেছে। এই সৌন্দর্য চেতনা হয়ে উঠেছে আমাদের অকৃত্রিম আনন্দের উৎস। শুধু তাই নয়, এই সৌন্দর্য চেতনা আমাদের নিয়ে যায় নিসর্গের জগতে। একইভাবে ঝর্ণার গান কবিতায়ও কবি ঝর্ণার সৌন্দর্য বর্ণনার মধ্য দিয়ে প্রকৃতির রূপকেই আমাদের সামনে তুলে ধরেছেন। ঝর্ণার গান কবিতায় মূলভাবে ঝর্ণার অতুলনীয় সৌন্দর্যের দিকটি ফুটে উঠেছে। এর অমীয় সৌন্দর্য গতিময়তা আমাদের এক গভীর বোধে ঝর্ণার গান কবিতার মূলভাবে ঝর্ণার অতুলনীয় সৌন্দর্যের ফুটে ওঠা আমাদের কাছে অমীয় হয়ে ধরা দেয়, সমস্ত বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। আর এর স্বাধীনতা চেতনা মনোভাব ও ছন্দময় চলনভঙ্গি আমাদের জীবনের গতিকেই নির্মল করে। এভাবে এ কবিতায় কবির সৌন্দর্য চেতনার পাশাপাশি আমরা এক গভীর জীবন দর্শন পাই, যা উদ্দীপকে অনুপস্থিত। সেখানেই শুধু বৃক্ষপ্রেমী বলরামের সৌন্দর্য চেতনার দিকটি উল্লেখিত হয়েছে। এ বিবেচনায় উদ্দীপকের সাদৃশ্যপূর্ণ দিকটি ঝর্ণার গান কবিতার মূল ভাবকে আংশিকভাবে ধারণ করে, একথা আমরা নির্দ্বিধায় বলতে পারি। মূলত উদ্দীপকের বর্ণনায় কেবল সৌন্দর্য চেতনার দিকটি উঠে আসে, আর ঝর্ণার গান কবিতাটির মূল সুর হয়ে উঠতে পারেনি, আংশিক উঠে এসেছে মাত্র। সৃজনশীল প্রশ্ন 2, আমরা উদ্দীপকটি প্রথমে পড়ে নিব। সিলেটের মাধবকুণ্ড জলপ্রপাত স্রষ্টার এক অপার বিস্ময়। যারা দেখেছ তারা বলতে পারবে, যারা না দেখেছ তারা সময় সুযোগ হলে দেখতে যাবে। আর মাধবকুণ্ড নামটাও তো কত সুন্দর। সৌন্দর্যের এক লীলাক্ষেত্র, পাহাড় থেকে দ্রুত নিচের দিকে জলরাশি নেমে আসছে, তা দেখলে ছেলে বুড়ো সবারই চোখ জুড়ায়। কোমল সুমিষ্ট পানি খেতে সেখানে অনেকেই ছুটে যায়। সিলেটের মাধবকুণ্ডের জলপ্রপাতের বর্ণনা আমরা এখানে পড়লাম। এবার আমরা প্রশ্নগুলো দেখি। ঝর্ণা কোন ফুলের নূপুর পায়ে দেয়? ঝর্ণা টগর ফুলের নূপুর পায়ে দেয়। চপল পায়ে কেবল ধাই বলতে কি বোঝানো হয়েছে? চপল পায়ে কেবল ধাই বলতে মূলত ঝর্ণার চঞ্চল গতিময়তাকে বোঝানো হয়েছে। ঝর্ণা একটি বহমান জলরাশি, যাহা পাহাড়ের গা বেয়ে নেমে আসে অনেক উঁচু থেকে। ঝর্ণার চঞ্চল পা পুলকিত গতিময় স্তব্ধ পাথরের বুকে আনন্দের পদচিহ্ন। ঝর্ণায় তার এই চলমান পথে চমৎকার মাধুর্যপূর্ণ শব্দের সৃষ্টি করে। চঞ্চলমতি কোনো কন্যার মতো সে যেন ছুটে চলে। প্রশ্নোক্ত পংক্তিটিতে মূলত ঝর্ণার গতিময়তাকেই বোঝানো হয়েছে। চঞ্চল পায়ে কেবল ধাই বলতে ঝর্ণার অবিরাম গতিময়তাকেই বোঝানো হয়েছে। ঝর্ণার গান কবিতার কোন দিকটি উদ্দীপকে
উপস্থিত আলোচনা করো। বলছে উদ্দীপকে কোন দিকটা আছে কবিতার সেটা আলোচনা করতে বলা হয়েছে তোমাদের। ঝর্ণার গান কবিতায় পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণার গতি, প্রকৃতি ও সৌন্দর্যের দিকটি উদ্দীপকে উপস্থিত রয়েছে। ঝর্ণার গান কবিতায় বলা হয়েছে চঞ্চল ঝর্ণা স্তব্ধ পাহাড়ের বুক চুড়ে বয়ে চলে। ঝর্ণার চঞ্চল ও আনন্দময় পদধ্বনিতে পর্বত থেকে নেমে আসা সাদা জলরাশির ধারা চমৎকার ধ্বনি মাধুর্য বর্ণ বৈভব সৃষ্টি করে। এই জলধারার যে সৌন্দর্য এবং অমীয় স্বাদ তা তুলনারহিত। ঝর্ণার এই অতুলনীয় সৌন্দর্য মানুষকে বিমোহিত করে, মুগ্ধ করে, আনন্দ দান করে। উদ্দীপকে সিলেটের মাধবকুণ্ড জলপ্রপাতের সৌন্দর্যের কথা প্রকাশ পেয়েছে। পাহাড় থেকে দ্রুত নিচের দিকে নেমে আসে এই জলপ্রপাতের জলরাশি। এই জলপ্রপাতের সৌন্দর্যে ছেলেবুড়ো সবারই চোখ জুড়িয়ে যায়। এর সুমিষ্ট পানি খেতেও অনেকে ছুটে যায়। তাই বলা যায় ঝর্ণার গান কবিতায় ঝর্ণার পাহাড়ের বুক চিরে বয়ে চলা ও সৌন্দর্যের দিকটি প্রকাশ পেয়েছে, যে বিষয়টি উদ্দীপকেও উপস্থিত রয়েছে। মূলত ঝর্ণার গান কবিতায় ঝর্ণার অপার সৌন্দর্যের বহিঃপ্রকাশ উদ্দীপকে দেখতে পাই আমরা, উপস্থিত আর কি। ঘ প্রশ্ন, উদ্দীপকে ঝর্ণার গান কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেছে কি বিশ্লেষণ করো। উদ্দীপকের বর্ণনাময় মাধবকুণ্ড জলপ্রপাতে কেবল ছুটে চলা ও সৌন্দর্যের বিষয়টি প্রকাশিত হওয়ায় তা ঝর্ণার গান কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটাতে পারেনি। ঝর্ণার গান কবিতাটিতে কবি ঝর্ণার পাহাড়ের বুক চিরে বয়ে চলা প্রাকৃতিক সৌন্দর্যের সৃষ্টির বিষয়টি ছাড়াও ঝর্ণার আরও অনেক বৈশিষ্ট্য তুলে ধরেছেন। ঝর্ণার গতিশীলতা, স্বাধীন চেতা, তাই কোনো কিছুই তার পথ রোধ করতে পারে না। তার গতি প্রকৃতি অপ্রতিরোধ্য, তার মনে কোনো ভয় বা শঙ্কা নেই। এছাড়াও কবিতাটি পাহাড়ি প্রকৃতি পরিবেশের নান্দনিক সৌন্দর্য সম্পর্কেও আমাদের অনেক ধারণা দেয়। উদ্দীপকে সিলেটের মাধবকুণ্ড জলপ্রপাতের কথা বলা হয়েছে ঠিকই, এই জলপ্রপাতের স্রষ্টার এক অপার বিস্ময় সৌন্দর্যের লীলাক্ষেত্র। পাহাড় থেকে দ্রুত নিচের দিকে নেমে আসে জলরাশি। এই সৌন্দর্য ছেলেবুড়ো সকলেই বিমোহিত হয়। ঝর্ণার গান কবিতায় কবি ঝর্ণার গতি প্রকৃতির সৌন্দর্য তুলে ধরেছেন, সেই সাথে তুলে ধরেছেন পাহাড়ি পরিবেশ, ঝর্ণার নির্ভীকতা, গতিশীলতা, প্রাণচঞ্চলতার বৈশিষ্ট্য। এসব বিষয়ের মধ্যে উদ্দীপকের কেবল একটি জলপ্রপাতের পাহাড়ের বুক থেকে নেমে আসা এবং তার সৌন্দর্যের বিষয়টি প্রকাশ পেয়েছে। আলোচ্য কবিতায় বর্ণিত ঝর্ণার অনন্য বৈশিষ্ট্য এখানে প্রকাশ পায়নি। ঝর্ণার সৌন্দর্য পিপাসার কথাও এখানে বলা হয় নাই। ঝর্ণার একাকিত্বের কথা বলা হয়নি। ঝর্ণা ভয় পায় না, নির্ভীক, সে সারাক্ষণ ছুটে চলে, একলা মনে একলা চলে এবং গান গায়, টগর ফুলের নূপুর পায়ে দেয়। অনেক প্রকৃতির অনেক বিষয় এখানে কবিতায় আমরা দেখতে পাই। তাই বলা যায় উদ্দীপকে আলোচ্য কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি। ঝর্ণার গান কবিতা উদ্দীপকে ঝর্ণার সৌন্দর্য প্রীতি বর্ণনা হলেও আলোচ্য কবিতায় এছাড়াও আরও নানা দিক সম্পর্কে আলোকপাত করা হয়েছে। সে বিবেচনায় উদ্দীপকে ঝর্ণার গান কবিতার সমগ্র ভাবের প্রতিফলন ঘটেনি। শেষ হলো আমাদের আজকের ঝর্ণার গান কবিতার বহু নির্বাচনীয় সৃজনশীল প্রশ্ন উত্তর পর্বের ক্লাস। সবাই ভালো থেকো এবং বারবার প্র্যাকটিস করো, বারবার পড়বে, পড়ার কোনো বিকল্প নেই। যে যত পড়বে সে তত পরীক্ষায় ভালো নম্বর পাবে, সে পরীক্ষার খাতায় তত ভালো লিখতে পারবে। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।